আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজধানীর তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা, সুফিয়ান নামের এক শ্রমিক নেতা গুলিবিদ্ধ। যোগসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ 16 পদে শিবির সমর্থিত প্রার্থীদের জয়, 5টিতে জয় পেলেন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ প্রার্থীরা। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে তারেক রহমানের সহযোগিতা চান শরিক দলের নেতারা, বহিষ্কার নয় কৌশলের আহ্বান। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। শুধুমাত্র সঙ্গীত উৎসবই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং নড়াইলের শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, প্রশাসন ও বিশিষ্টজনদের প্রশংসা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাজধানীর তেজতুরি বাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন শ্রমিক নেতা সুফিয়ান মাসুদ। হত্যাকারীদের শনাক্তে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। তিন সহযোগীকে সঙ্গে নিয়ে বুধবার রাত 8টার দিকে তেজতুরি বাজারের গলি ধরে ভেতরের দিকে যাচ্ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পদ স্থগিত হওয়া সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। মোড়ের কাছে এলে হঠাৎ তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দৌড়ে পালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পেটে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান মুসাব্বির ও শ্রমিক নেতা আবু সুফিয়ান মাসুদ। হাসপাতালে নেয়ার পথে মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির। পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন শ্রমিক নেতা সুফিয়ান মাসুদ। গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশের আগামী নির্বাচন বানচাল করার জন্য আমার মনে হয় এটি একটি সেই ষড়যন্ত্র হতে পারে। অতি দ্রুত এসে হত্যাকারীদেরকে খোঁজ করে গ্রেপ্তার করে আইনতা আনার জন্য আহ্বান জানাচ্ছি। আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন। এলাকায় ভীষণ জনপ্রিয়, সে কমিশনার ইলেকশনও করেছিল এবং প্রচুর ভোটও পেয়েছিল এবং জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। যখন অনেকেই রাজপথ থেকে পালিয়ে গেছে তখন আমরা দেখেছি মুসাব্বির সাহস নিয়ে রাজপথে মিছিল করেছে। ধর্ম ব্যবসায়ী দলের লোকজন, তাদের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়েছিল। একটু দূরেই নাকি তারা অবস্থান করছিল। এখন তারাই ঘটনাটি ঘটিয়েছে কিনা তা আমরা বলতে পারছি না। ঘটনাস্থল থেকে 3টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আমরা সব অ্যাঙ্গেল ধরে আগাবো। এখন ওনার আত্মীয় স্বজনরা সবাই হাসপাতালে আছেন, ওনার যে নেতাকর্মী রয়েছেন ওনারাও হাসপাতালে, ফলে আমরা ওনাদের সঙ্গে কথা বলতে পারি নাই, এখনও কথা বলতে পারি নাই। তবে আমরা লোকাল কিছু সোর্সের সঙ্গে কথা বলে আমরা অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে উচ্চ আদালত থেকে জামিন আদেশ পেলেও অন্তত 4 বার মুসাব্বিরকে জেল গেট থেকে আটক করে নতুন পুরাতন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। চাঁদাবাজির অভিযোগে তার সহ সাধারণ সম্পাদকের পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ভিপি, জিএস ও এজিএস সহ শিক্ষার্থী সংসদের 21টি পদের মধ্যে 16টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। আর ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল 5টি পদে জয় পেয়েছে।
বুধবার দিবাগত রাত 1টায় যশোর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ভিপি পদে জয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন 5,558 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী AKM রাকিব পেয়েছেন 4,688 ভোট। জিএস পদে 5,475 ভোট পেয়ে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ। এই পদের প্রতিদ্বন্দ্বী খাজিতাতুল কোবরা পেয়েছেন 2,023 ভোট। এজিএস পদে জয়ী হয়েছেন মাসুদ রানা। তিনি পেয়েছেন 5,020 ভোট। এই পদে আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 4,022 ভোট। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। এই মুহূর্তে বিএনপি ছাড়া আর কারো সরকার পরিচালনার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে তারেক রহমানের সামনে বড় সুযোগ এসেছে। বিভিন্ন স্থানে ছাড় দেওয়া শরিক দলের আসনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার না করে আলাপ আলোচনার মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারে তারেক রহমানের সহযোগিতা চেয়েছেন তিনি। রিপোর্ট করছেন আক্তার হোসেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দিনভর ব্যস্ত সময় পার করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে তারেক রহমানের সঙ্গে দেখা করে নিজ নিজ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান। আলোচনার মাধ্যমে বিএনপির স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করানোর পরামর্শ দেন তারা। বেশিরভাগ আসনেই বিএনপির স্থানীয় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন এবং সেটা আমাদেরকে বিব্রত করছে এবং এইটা আমাদের নির্বাচনে মার্চে একটা চ্যালেঞ্জও, সেটা আমরা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। যেহেতু তারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরও ত্যাগ রয়েছে, সেই ত্যাগের প্রতি আমারও শ্রদ্ধা রয়েছে। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে ঝিনাইদহ 4 আসনে যারা রয়েছেন সবাই আমার সাথে কাজ করবে। এর আগে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, বাংলাদেশের উন্নয়নে পরবর্তী সরকারের সঙ্গেও সহযোগিতা অব্যাহত রাখবে চীন। They are ready to work with the next elected government of Bangladesh এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and prime minister. এর আগে ঢাকা 17 আসনে অধিভুক্ত ভাসানটেক ও গুলশান থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। দেশব্যাপী সঙ্গীত প্রতিভা অন্বেষণে চলছে পিওজেম মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল, যেখানে প্রতিযোগিতা করছেন সম্ভাবনাময় 15 জন শিল্পী। প্রতিযোগিতাটি শুধুমাত্র সঙ্গীত উৎসবই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণেরও বার্তা। আফরোজা হাসির রিপোর্ট। তোমারে পুষিলাম কত আদরে। কালের অভিঘাতে বিপন্ন সুর আর সঙ্গীত সংরক্ষণে পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। গান ও দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় প্রতিযোগিতায় তুলে ধরা হয় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। পনেরো জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে সেরা 8 জনকে। এর মধ্যে বিচারকদের মূল্যায়ন আর দর্শকদের ভোটে নির্বাচিত হবেন চূড়ান্ত বিজয়ীরা। কিন্তু কণ্ঠের যত্ন নিতে হবে। অনেক ধন্যবাদ গুরুজি। হাত খালি গলা খালি
কন্যার নাকে নাক ফুল, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। পিওজে মিউজিক ক্লাবের এমন উদ্যোগ হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি বাংলার পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কনকনে শীতের তীব্রতা যখন নড়াইলের খেটে খাওয়া ও প্রান্তিক মানুষের জীবনকে সংকটে ফেলেছে, তখন মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ট্রাই ফাউন্ডেশন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসা করেছেন প্রশাসন ও বিশিষ্টজনেরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বসুর রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবার বাংলাদেশেও স্পষ্ট। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বইছে শৈত্যপ্রবাহ, যা সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে। এই দুঃসময়ে নড়াইলের অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। দীর্ঘ 2 দশকের ধারাবাহিকতায় এবারও জেলার শহর ও গ্রাম অঞ্চলের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে ইংরেজি নতুন বছর উদযাপন করেছে সংগঠনটি। কম্বল পেয়ে উপকারভোগীদের চোখে মুখে ছিল কৃতজ্ঞতার দীপ্তি। মানবিক এই উদ্যোগ তাদের জীবনে এনে দিয়েছে উষ্ণতার আশ্বাস। সবাই সাথী আমরা পায়ে ওমের মধ্যে থাকতেছি, ওম পাচ্ছি, শীত করতেছে না। আমরা এতে খুব সন্তুষ্ট। আমরা দোয়া করি যাতে প্রতি বছর আমরা পেয়ে থাকি, এবার যাতে পাইতে পারি। আল্লাহ তাদের যেন সুস্থ রয়ে, তাদের ইনকাম করতে দিক, তাদের দিতে দিক, আমরা যেন এরকম পাই প্রতি বছরে। ট্রাই ফাউন্ডেশন মানুষের দুঃসময়ে যে সহমর্মিতা দেখিয়েছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তবে শীতার্ত মানুষের কষ্ট আরও লাঘব হবে। যারা অসহায় মানুষজন রয়েছে, শীতে অনেক কষ্ট পায়, তাদেরকে এই শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের অনেক উপকৃত হয়। অনেকেই আছে দুস্থ মানুষ যারা কম্বল কিনতে পারে না, তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমি ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। শীত নিবারণের জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ সহ আত্মমানবতার কল্যাণে অন্যান্য যে মানবিক উদ্যোগ তারা গ্রহণ করে, তাই এটি মনে করি আমি যে এটাকে ছড়িয়ে দেওয়া দরকার। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন অনেকে। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। নগরের সবুজায়নে সব শ্রেণীর নগরবাসী এখন যুক্ত হচ্ছেন। যে ধারাকে আরও বিস্তৃত করতে ভবন নির্মাণে ছাদ কৃষি বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা মহাখালী ডিওএইচএস এলাকার প্রায় 2700 বর্গফুট এই ছাদে 5 বছর আগেও ছিল শুধু ফলদ গাছ। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নানা জাতের সবজি আর ফসল। আধুনিক কৌশল আর পরিকল্পিত ব্যবস্থাপনায় এই ছাদ এখন সেজে উঠেছে এক টুকরো মাঠ ভিত্তিক কৃষির আদলে। এর উদ্যোক্তা এম শাখাওয়াত হোসেন তার এই উদ্যোগকে সাজিয়েছেন বিজ্ঞান ভিত্তিক আর টেকসই কাঠামোয়। কালার্ড কপি আর এইগুলো তো বাঁধাকপি। এখানে আপনি দেখবেন যে ব্রোকলি ভালো হয়, আর ওগুলো হচ্ছে ফুলকপি। তারপরে আপনার কিছু এখন লাগালাম, কিছু এটা উঠে গেলে আবার পরে লাগাবো। আর কেমিক্যাল সার ব্যবহার করেন নাকি না একদম অর্গানিক? না, আমার গোবর জাতীয় সারই কিনে, ভার্মি কম্পোস্ট যেগুলো এখন, ভার্মি কম্পোস্ট, গোবর জাতীয় সার, এগুলো সব নিয়ে আসি। সরকারের পক্ষ থেকে ছাদ কৃষি বিষয়ক প্রণোদনা পুনরায় চালুর আশ্বাসও দেন এই উদ্যোক্তা ও নীতি নির্ধারক। আমরা তো তখন বলেছিলাম যে এরকম অনেক ছাদ কৃষক বলেছিলাম সরকারের মধ্যে দেয়, তো তারা আমাকে প্রায় প্রশ্ন করে, স্যার আপনি তো বললেন, কই আমরা তো দেখি না, পাই না। হ্যাঁ, এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যাপার, যারা এখানে ঢাকা শহরের মধ্যে যারা থাকে। আচ্ছা, এটা এনবিআর কোনো বিষয় না, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমিও যেহেতু আমরা সিইওর কাছে ট্যাক্সটা দেই, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা মিউনিসিপ্যাল ওইভাবে মিউনিসিপ্যালিটিতে ট্যাক্স দেই না। আমি ডেফিনেটলি আজকে বলেছেন, আজকে আমি খোঁজ দেব, একটু চেক করে আজকে চেক করব। দেশ জুড়ে ছাদ কৃষিকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করতে ভবিষ্যৎ নীতিমালায় কৃষিভিত্তিক পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। জনাব শাখাওয়াত এখন কৃষির অনেক কিছুই রপ্ত করেছেন। পুরো ছাদটিকে শীতকালীন নানান শাকসবজি,
এবং ফলমূলে ভরে তুলেছেন। তিনি বলছেন যে ছাদ কৃষি এখন শুধুই মাত্র শৌখিনতার ভেতরে সীমাবদ্ধ নেই, অনেকেই তার দাবি ছাদ কৃষির সাথে এই অভিযানে রপ্ত হয়েছে, দরকার সরকারি পৃষ্ঠপোষকতা। ঢাকার মহাখালী ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটের হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। টানা কয়েকদিন ধরে তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত ফ্রান্সের জনজীবন। বাড়ছে সড়ক দুর্ঘটনা এবং মানুষের মৃত্যু। প্রবাসী বাংলাদেশিরাও পড়ছেন ভোগান্তিতে। ফ্রান্স থেকে MA হাশেম জানাচ্ছেন বিস্তারিত। ভারী তুষারপাতে বিপর্যস্ত ফ্রান্স, যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্যারিস এবং পার্শ্ববর্তী এলাকায় যে সকল বাংলাদেশিরা বসবাস করেন, স্বাভাবিকভাবে তাদের জীবনেও ভোগান্তির সৃষ্টি হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানুষ অতি কাজ ছাড়া বের হচ্ছে না। আর বিশেষ করে যারা বাংলাদেশি আছেন, কাজে যাচ্ছেন, ওনাদের কাজে যাওয়া আসা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। আর মানুষ এনজয় করতেছে, অনেক বাচ্চারা, কিন্তু ওভারঅল মিলিয়ে আর কি এই ঠান্ডাটা অনেক বেশি। A bit difficult. There is not a lot of transport. There is no bus. So yeah, for work it's not that easy. But I like snow, so I'm quite happy. বাসা থেকে বের হলো, বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ওই ঘরে ঢুকে যেতে হচ্ছে, অনেক বেশি ওই তুষারপাত হচ্ছে আর অনেক বেশি শীত। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। বৃহত্তর প্যারিসে 500 কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজট দেখা যাচ্ছে এবং 38টি বিভাগে জরুরি সতর্কতা জারি রয়েছে। পিচ্ছিল সড়কে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এ পর্যন্ত ফ্রান্সে 5 জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের কারণে গতকাল থেকে বৃহত্তর প্যারিসের প্রধান 2টি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তীব্র শীতের কারণে এই মুহূর্তে ফ্রান্সে মানুষের জনজীবন বিপর্যস্ত হলেও আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে বিকালের পর থেকে তুষারপাতের সম্ভাবনা নেই এবং আগামী কয়েকদিন থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে। MA হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে পারিবারিক বিরোধের জেরে মা ও দাদা দাদিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পুলিশ বাড়িতে ঢুকে 3 জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশের গুলিতে ওই যুবকও নিহত হয়। নিউ জার্সি স্টেট পুলিশ এই ঘটনাকে ভয়াবহ অপরাধ বলেছে। এ ঘটনায় নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তদন্ত শুরু করেছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে সুগন্ধি জাতির B80 আমন ধান চাষ করে সফলতা পেয়েছেন কৃষক। বিশ্বখ্যাত আইল্যান্ডের জেসমিন ধানের মতো সুগন্ধি হওয়ায় এ ধান বিদেশে রফতানিযোগ্য। এ জাতের ধান চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি বীজ সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমান বাস্তবতা। অতি তাপমাত্রা, অস্বাভাবিক বৃষ্টিপাত আর ঋতুচক্রের বড় পরিবর্তনে সতর্ক সংকেত দিচ্ছে প্রকৃতি। বিরূপ প্রভাব থেকেই রেহাই পাচ্ছে না মরু অঞ্চল, মধ্যপ্রাচ্য। গত কয়েক বছর ধরে নিয়মিত দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা মুস্তাব্বিরকে গুলি করে হত্যা, সুফিয়ান নামের এক শ্রমিক নেতা গুলিবিদ্ধ। চক্ষু নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ 16 পদে শিবির সমর্থিত প্রার্থীদের জয়। 5টিতে জয় পেলেন ছাত্র দল ও ছাত্র অধিকার পরিষদ প্রার্থীরা। বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে তারেক রহমানের সহযোগিতা চান শরিক দলের নেতারা। বহিষ্কার নয়, কৌশলের আহ্বান। প্রতিভা অন্বেষণে চলছে পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। শুধুমাত্র সঙ্গীত উৎসবই নয়, দিচ্ছে পরিবেশ সংরক্ষণের বার্তা। এবং
নড়াইলে শ্রমজীবী ও প্রান্তিক মানুষকে ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণ, প্রশাসন ও বিশিষ্টজনদের প্রশংসা। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।